আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম। ক্যান্সার আনসার সাপ্তাহিক লাইভে আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান নিয়মিতভাবে চেষ্টা করি ক্যান্সার সম্পর্কিত প্রাথমিক এবং মৌলিক যথাযথ জ্ঞান অর্জনের জন্য, এবং যার মাধ্যমে ক্যান্সার সম্পর্কিত সকলকে সচেতন করে গড়ে তোলা সম্ভব। প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর জ্বর। আপনারা আমার কথা যারা শুনতে পাচ্ছেন আমাকে তারা কমেন্ট করে জানান শুনতে পাচ্ছেন কিনা। একই সাথে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আজকের ক্যান্সার আনসার লাইভটি পৌঁছে দেওয়ার জন্য নিজ নিজ প্রোফাইলে শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একটা বিরতির পরে, এক সপ্তাহ বিরতির পরে আমি আজকে আবার লাইভে যুক্ত হয়েছি। তো আপনারা যদি শুনতে পান তাহলে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব, তাহলে আমি আমার প্রোগ্রামে চলে যাব, শুরু করে দিব। ক্যান্সার আনসার লাইভের আজকের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর জ্বর। ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যিনি কিনা একটি জটিল ও কঠিন রোগের সাথে লড়াই করছেন এবং যার চিকিৎসা, যেটাকে আমরা বলি কোষ ধ্বংসকারী চিকিৎসা, অর্থাৎ সাইটোটক্সিক থেরাপি, কেমোথেরাপি বলি, রেডিওথেরাপি বলি, সেটা হচ্ছে একটি সাইটোটক্সিক থেরাপি। তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বর কেন গুরুত্বপূর্ণ? ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বর বিভিন্ন সময়ে হতে পারে, বিশেষ করে কেমোথেরাপির পরে 7ম দিন থেকে শুরু করে 14তম দিন, এই দিনের মধ্যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যদি কোনো জ্বর হয় বা জ্বরের সাথে পাতলা পায়খানা বা ডায়রিয়া যদি হয়, পেটে ব্যথা থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নিব। যদি পোস্ট কেমোথেরাপি নিউট্রোপেনিয়া বা ফেব্রাইল নিউট্রোপেনিয়ার কারণে তার জ্বর এসে থাকে, তাহলে এই জিনিসটা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। এক্ষেত্রে তার শরীরের শ্বেত রক্তকণিকা বা WBC সেটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং তার সংখ্যা 2000-এর নিচে নেমে যায়, এবং সেটা যদি 500-র নিচে নেমে যায় তাহলে আমরা সেটাকে বলি সিভিয়ার নিউট্রোপেনিয়া। তো এমত অবস্থায় শরীরের ফার্স্ট লাইন ডিফেন্স অর্থাৎ নিউট্রোফিল বা WBC কাউন্ট সেটা কমে যায়। অর্থাৎ শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে বডি সেই রোগ জীবাণুকে শনাক্তকরণ এবং তাকে প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এমত অবস্থায় যে কোনো ধরনের ইনফেকশন মারাত্মক আকার ধারণ করতে পারে, এমনকি জীবনঘাতীও হতে পারে। সুতরাং এমত অবস্থায় কেমোথেরাপির পরে আমাদের করণীয় কি? কেমোথেরাপির পরে কারো যদি এরকম জ্বর আসে তাহলে তাকে অবশ্যই একটি ব্লাড কাউন্ট করতে হবে, একটি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করতে হবে। এরপরে যদি দেখা যায় যে আসলেই তার WBC কাউন্ট কমে গেছে, তাহলে অতি সত্বর তাকে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা GCSF বা PEG GCSF তার চামড়ার নিচে ইমিডিয়েটলি দেওয়ার প্রয়োজন হবে, এবং এইটা দেওয়ার পরে তার ব্লাড কাউন্টটা
একদিন পরে অর্থাৎ অ্যাটলিস্ট 24 ঘন্টা পরে তার ব্লাড কাউন্টটা আবারও চেক করতে হবে যে এটি নর্মাল লিমিটে পৌঁছালো কি না। যদি এটি নর্মাল লিমিটে পৌঁছে যায় তাহলে ওকে ভেরি গুড, কিন্তু যদি না যায় তাহলে তাকে আবারও মনিটরিংয়ে রাখতে হবে এবং আবারও সেই ইনজেকশনটি দ্বিতীয়বারও দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এক্ষেত্রে তার জ্বরের চিকিৎসা করার জন্য তার শরীরের কোন জায়গা থেকে ইনফেকশনটা হচ্ছে, তার কি সর্দি কাশি বেশি, বা তার ডায়রিয়া আছে কিনা, তার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা, বা তার শরীরে কোথাও কেটে বা শরীরে কোথাও সেলুলাইটিস হচ্ছে কিনা, সেই জায়গাগুলো থেকে ওন সোয়াব নিয়ে বা ইউরিন নিয়ে কালচার করে দেখতে হবে যে তার শরীরে কোন ধরনের ইনফেকশন বাসা বেঁধেছে এবং সে অনুযায়ী ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং প্রয়োজনীয় অ্যান্টিপাইরেটিক বা জ্বরের প্রতিষেধক এই ওষুধগুলো দেওয়া লাগতে পারে এবং তাকে সামগ্রিকভাবে তাকে রেস্টে থাকতে হবে এবং সে বাড়িতে কি অবস্থায় থাকবে, সে বাড়িতে আইসোলেটেড অবস্থায় থাকবে, অর্থাৎ তার বিছানা চাদর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তার কাছে যদি কেউ যায় অবশ্যই, তার কাছে যদি কেউ ধরে তাকে অবশ্যই তাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তাকে ধরতে হবে। তার বিছানায় পারতপক্ষে কেউ বসবে না, প্রয়োজনে একটা টুল ব্যবহার করবে, তার বিছানায় কেউ বসবে না। তাকে কাঁচা ফলমূল, শাকসবজি এইসব ইনফেকশন তৈরি করে এমন খাবারগুলো দেওয়া যাবে না। তাকে পর্যাপ্ত সিদ্ধ করা, রান্না করা খাবার দিতে হবে। তো এভাবে তার প্রয়োজনীয় পানি এবং তরল খাবার তাকে বেশি বেশি দিতে হবে। তো পোস্ট কেমোথেরাপি জ্বরটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আসলে জীবনঘাতীও হতে পারে, এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা রুটিনলি যেটা করি, কিছু কিছু ড্রাগে মায়োলোসাপ্রেশন বেশি হয়, তো সেই ড্রাগ দিয়ে আমরা যখন কেমোথেরাপি দেই তখন আমরা সেই কেমোথেরাপির দিয়ে যাতে নিউট্রোপেনিয়া বা ফেব্রাইল নিউট্রোপেনিয়া না হয় সেক্ষেত্রে আমরা একটা ইনজেকশন 24 ঘন্টা পরে তার আম্বলিকাসের পাশে চামড়ার নিচে দিয়ে থাকি, যেটাকে বলে GCSF বা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা পেগ GCSF। তো এছাড়াও একজন ক্যান্সার রোগীর যে কোনো সময় জ্বর হতে পারে, তো যে কোনো জ্বরই আসলে ক্যান্সার রোগীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ক্যান্সার মানুষের ইমিউনো সাপ্রেশন করে, অর্থাৎ একটা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এমত অবস্থায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে কোনো ধরনের ইনফেকশনে আক্রান্ত হওয়াটাই তার জন্য স্বাভাবিক। আমি যদি খুব কমন দুইটা ইনফেকশনের নাম বলি, সেটি হচ্ছে একটা টিউবারকুলোসিস আর একটা এইডস। তো দেখা যায় যে যারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তারা এই দুইটাই বা যে কোনো একটাতে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন। এছাড়াও শরীরের যে কোনো অংশে ইনফেকশন, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ওরাল ক্যাভিটি ইনফেকশন হতে পারে, স্কিনে কেটে গেলে সেটা না সারতে পারে। তো এরকম নানা ধরনের ইনফেকশনে কারণে শরীরে জ্বর আসতে পারে অতি সহজেই, এবং সেটি যদি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করা না হয় তাহলে সেটি কিন্তু তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার রোগীর আমরা চিকিৎসা করতে যেয়ে আমরা দেখি যে তারা অন্যান্য রোগের গুরুত্ব কম দেন, কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য রোগ আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ক্যান্সারে কিন্তু সবসময় খারাপ হন না, তিনি কিন্তু খারাপ হতে পারেন। দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি অন্য ইনফেকশন বা অন্য কোমরবিডিটি বা অন্য কোনো রোগে তিনি কিন্তু খারাপ হয়ে যান। এজন্য আমরা যারা সচেতন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আছি, আমরা তার ভবিষ্যৎ আউটকাম চিন্তা করে আমরা অনেক সময় না আমরা তাকে প্রায়ই
ভ্যাকসিনেশন করে থাকি। এই ভ্যাকসিনেশনটা তার রেসপিরেটরি ট্র্যাক্টকে প্রোটেক্ট করে বিভিন্ন অর্গানিজম থেকে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, যেমন রোটাভাইরাস ভ্যাকসিন, যেমন জিআইটি প্রোবায়োটিক, যে জিআইটি ইনফেকশনগুলোকে যাতে রোধ করা যায়। তো এরকমভাবে আমরা তাকে করে থাকি, এবং অনেক ক্ষেত্রেই আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকটা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমরা বেশি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বরের কথা বলতেছিলাম। তো এই জ্বরটি আসলে কেন গুরুত্বপূর্ণ আমি সেটিই ব্যাখ্যা করলাম। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন কমেন্ট করেছিলেন যে তার মায়ের কেমোথেরাপির পরে আসলে জ্বর এসেছে। তো সেটি আসলে খুব মোস্ট লাইকলি সেটি যদি 7 দিন বা 5 দিন পরে যদি হয়, তাহলে তাকে অবশ্যই এই নিউট্রোপেনিয়ার কথা চিন্তা করতে হবে। অবশ্যই তাকে একটা সিবিসি কাউন্ট করতে হবে, এবং যেভাবে আমি বললাম এর পরবর্তী ব্যবস্থাগুলো যদি এরকম হয় তাহলে নিতে হবে। আর যদি সেটা নাও হতে পারে, তাহলে আমরা সিম্পল জ্বরের ম্যানেজমেন্ট আমরা করলেই সেটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমি আজকে জ্বরের কথাটি বললাম, এছাড়াও ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য যত রোগ আছে, যত সিস্টেমের রোগ আছে, সেটাকে আমাদের আরও বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। একজন নর্মাল রোগীর চিকিৎসার জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যদি অন্যান্য রোগের চিকিৎসা আমরা করতে চাই, তাহলে একটা ধরনের অনীহা দেখা যায়। সেই অনীহাটা কেমন দেখা যায়? তার ডাক্তারও তাকে চিকিৎসা ঠিক মতো সবসময় করেন না, হয়তো বা পাঠিয়ে দেন যে আপনি ক্যান্সার রোগীর ডাক্তারের সাথে যোগাযোগ করেন, এবং তার পরিবারের সদস্যরাও হয়তো মনে করেন যে তার ক্যান্সার আছে, তো সাথে তার ডায়াবেটিসও আছে, তো ক্যান্সারই তো বড় রোগ এবং সে তো মারাই যাবে, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করে আর লাভ কি? তো এই ধরনের ধারণা ভুল। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ক্যান্সার ইটসেলফ কিন্তু কিল করে না, বা খুবই কম। ক্যান্সারের কারণে একটা মানুষের মৃত্যু যদি হয়, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার আদার্স কোমরবিডিটি বা অন্য কোনো কারণে তার রোগটা খারাপ হয়ে যায়। তো যারা আজকে আমার সাথে লাইভে যুক্ত হয়ে অ্যাক্টিভলি ছিলেন বা আছেন, কমেন্ট করেছেন, একজন সোহাগ ইসলাম শোনা যায়, হ্যাঁ থ্যাংক ইউ। রাশেদুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল আলম সাইমন, ঈদ মোবারক ভাইয়া। হ্যাঁ ঈদ মোবারক ভাইয়া। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বর নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের যদি ক্যান্সার বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী লাইভে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আজকে ক্যান্সার আনসার লাইভে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্যান্সার কোনো ঘাতক ব্যাধি নয়, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ। ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে আবারও ক্যান্সার আনসার লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।